আমি গতকালকে ওনার বিবিসির যে সাক্ষাৎকারটা উনি দিয়েছেন সেটি খুব মনোযোগ দিয়ে পড়েছি এবং উনি যেটা বলেছেন তার একটা ভিডিও কিন্তু আছে, সেটাও আমি খুব মনোযোগ দিয়ে দেখেছি। উনি কিন্তু বলেননি একবারও যে অন্তর্বর্তীকালীন সরকারের উপরে বা এখন যে সরকারটি আছে তার উপরে ভরসা রাখা যাচ্ছে না। উনি স্পষ্ট করে বলেছেন না, এখন পর্যন্ত আস্থা হারাবার মতন কিছু আমরা দেখিনি। কিন্তু তার পরপরই আমরা দেখলাম যে নানান মহল থেকে ওনাকে আক্রমণ করে বক্তব্য দেওয়া হচ্ছে, নানান মহল থেকে নানান রকম কথা বলা হচ্ছে, 1/11 এর ইঙ্গিত দেওয়া হচ্ছে। শেষ পেশ আজকে তিনি শহীদ আসাদের যেই স্মৃতিচারণ অনুষ্ঠান, আমি আমার ক্ষুদ্র দৃষ্টিকোণ থেকে যদি দেখি, এখনো আমরা দেখতে পাচ্ছি সরকারের 3 জন উপদেষ্টা, অত্যন্ত ইনফ্লুয়েন্সিয়াল উপদেষ্টা, যাদের একজনকে সরকার মাস্টার মাইন্ড বলছে, ব্রেইন বিহাইন্ড দি মুভমেন্ট বলছে, এবং বলছে সরকারের কোনো XYZ উপদেষ্টা নন, প্রধান উপদেষ্টা, তারা একটি রাজনৈতিক দল করবার চিন্তা ভাবনা করছে। There is no harm in that, মানে এখানে কোনো অসুবিধা নাই, তারা যে বাংলাদেশের যে কোনো নাগরিক রাজনৈতিক দল করতে পারে। তবে সরকারের থেকে যদি কেউ রাজনৈতিক দল করে এবং সরকার যদি সেটাকে ফ্যাসিলিটেট করবার চেষ্টা করে, তাহলে কিন্তু কিছু কথা আছে। এই যে কিছু কথা আছে বললাম, এটাই উনি বলেছেন। দেখুন, কিছুদিন আগে প্রধান উপদেষ্টা হঠাৎ করে বললেন ভোটারের বয়স 17 হলে কেমন হয়। আচ্ছা, কেন এই কথাটা বললেন? আপনার কি মনে হয় বলেন তো? আপনার কি মনে হয়? আমি বুঝি, আমরা পলিটিশিয়ানরা বুঝি, আপনারা অনেকে অনেক কথা বিভিন্ন কারণে বলতে পারেন না, কিন্তু আমরা তো মানুষের চেহারার লেখাটা বুঝি, সে কারণেই তো পলিটিশিয়ান না। সো আমাদেরও একই কথা মনে হয়। তারপরে ধরেন 25 বছর বয়স থেকে চট করে 21 বছর বয়সে সংসদ সদস্য হলে কেমন হয়, কেন এই কথাটা বলা হচ্ছে, এটাও কিন্তু আমরা বুঝি। সো এই যে কানেক্টিং দ্য ডটস যদি আমরা করি, তাহলে যেই সত্যটা সামনে আসে ওটা কারোর জন্য খুব সুখকর নয় এবং দেশের জন্যে স্বস্তিদায়ক নয় একদমই। যদি সত্যি এই সরকারের বদলে আবার একটি অন্তর্বর্তীকালীন সরকার আনতে হয় বা তত্ত্বাবধায়ক সরকার আনতে হয় জাস্ট টু কন্ডাক্ট দ্য ইলেকশন, সেটা আসলে দেশের জন্য খুব স্মুথলি দেশ পরিচালনাতে সার্টেনলি কিছু বাধা তৈরি করবে। তারা পারিবারিকভাবে বিএনপি পন্থী বা বিএনপিকে ভোট দেন, কারো বাড়ি হয়তো বগুড়া, কারো বাড়ি হয়তো ফেনী, আমি একদম খোলামেলা ভাবে বলছি, হ্যাঁ, তাদের প্রমোশন হয় না, তাদের চাকরি হয় না, তাদের চাকরি হলে ওএসডি হয়ে বসে থাকে। এগুলো কি আমরা জানি না? আমরা তো জানি। তো এই যে নতুন একটি প্রেক্ষাপট, এই যে নতুন একটি পরিবর্তন, যেই পরিবর্তনের শুরু হয়েছিল আজ থেকে 16-17 বছর আগে, এবং যেই পরিবর্তনটা ঘটাতে গিয়ে আসলে প্রতিটি রাজনৈতিক দলকেই এবং সবচেয়ে বড় স্টেক হোল্ডার হিসেবে বিএনপিকে সবচেয়ে বেশি মূল্য দিতে হয়েছে, নানান ভাবে দিতে হয়েছে। সেটা আপনি জেলে গিয়ে বলেন, সেটা আপনি গুম হয়ে গিয়ে বলেন, সেটা আপনি হেফাজতে গিয়ে নখ তুলে ফেলা বলেন, কিংবা আপনি হেফাজতে গিয়ে তাকে মৃত্যুবরণ বলেন, কিংবা ক্রস ফায়ার বলেন, হোয়াট এভার বি দ্য কেস, মোস্ট মানে সবচেয়ে বেশি নির্যাতিত দল বাংলাদেশে বিএনপি এবং বিএনপির যারা কর্মী সমর্থক। সো তাদের যাদের দীর্ঘদিন ধরে প্রমোশন আটকে আছে, দীর্ঘদিন ধরে তারা চাকরিতে এক জায়গায় আটকে আছে, তাদের কি প্রমোশন হবে না? আর যদি কোনো অন্যায্য সুবিধা হয়ে থাকে, সরকারে তো বিএনপি নাই, এই অন্যায্য বা অনৈতিক বা অবৈধ কোনো সুযোগের দায় তো এই সরকারকে নিতে হবে। আর আজকে আমি আপনার মাধ্যমে সামান্তাকে খুবই বিনীতভাবে একটা প্রশ্ন করি, এটা আসলে আমার অজ্ঞতা, আমি বুঝতে পারছি না। সামান্তা, আপনাদের যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটি সংগঠন, আবার নাগরিক কমিটি একটি অর্গানাইজেশন, দুটোর মধ্যে সম্পর্ক কি এক? এবং কারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য হতে পারবেন এবং তাদের গোলটা কি? আর কারা নাগরিক কমিটির সদস্য হচ্ছেন এবং তাদের গোলটা কি? বিকজ আমার মনে হয় মানুষের মধ্যে কিছু কনফিউশন আছে, আপনি যদি একটু ক্লিয়ার করে দিতেন। ইস্যুতেই সকলে একমত হবে এটা ভাববার কোনো কারণ নেই। এক, দুই হচ্ছে রাষ্ট্রপতির ঘটনা বলেন, কিংবা এখন আপনি যে কতগুলো এক্সাম্পল দিলেন সংস্কারের কথা, কোনোটাই কিন্তু রাষ্ট্রপতিটা স্পেশালি আমি বলি, এটা একটা মানে এটা খুব মূল দাগের কোনো পরিবর্তনের সাথে বা সংস্কারের সাথে কানেক্টেড না। উল্লেখ করার জন্য রাষ্ট্রপতি ইস্যু বললাম, বিভিন্ন ইস্যুতে তারা বিরোধিতা পাচ্ছে বিএনপির কাছ থেকে, এটাই মূল বক্তব্য। বিরোধিতা ধরুন সংস্কার বলেন, সংস্কারের ব্যাপারে বিএনপি কি একবারও বলেছে সংস্কার করবে না? একবারও তো বলেনি। এবং যেই সংস্কারগুলোর প্রস্তাব করা হচ্ছে, আমি তো দেখেছি সংবিধান সংস্কার কমিশনের রিপোর্ট দেখেছি, আমি নির্বাচন সংস্কার কমিশনের রিপোর্টও দেখেছি, সেখানে যেই পরিবর্তনগুলোর কথা বলা হয়েছে সেগুলো তো বিএনপি 2016 সালেই বলে দিয়েছে। আজকে না, আজ থেকে 9 বছর আগে 2016 সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন ভিশন 2030 ডিক্লেয়ার করলেন, সেখানেই ম্যাক্সিমাম যেই পরিবর্তন সংস্কারের কথা বলা হচ্ছে সেগুলো বলা হচ্ছে। খুব নতুন, খুব র্যাডিক্যাল কোনো সংস্কারের কথা যে এসছে তেমনটি নয়। আর সাকিব ভাই যেটা বলছিলেন, প্রত্যেককে দেখুন, আপনি যখন কোনো ঐক্যমতে পৌঁছতে যাবেন, আপনি ভুলেও চিন্তা করবেন না যে 10 জন মিলে যদি একটা ঐক্যমতে যেতে চায়, প্রত্যেকে তার তার স্ট্যান্ড পয়েন্টে যদি স্ট্যান্ড স্টিল থাকে এবং একটু কম্প্রোমাইজের জন্য রেডি না থাকে, জীবনে কোনোদিন 10 জন মানুষের ঐক্যমত হবে না। আর এখানে তো অনেকগুলো পলিটিক্যাল পার্টির ঐক্যমতের বিষয় হচ্ছে। সো এই ঐক্যমতের জন্য প্রত্যেকেই যার যার জায়গা থেকে একটু ছাড় দিতে হবে। সংস্কারের ক্ষেত্রে বিএনপি যেটা বলেছে,
সংস্কার তো একটি চলমান প্রক্রিয়া, হ্যাঁ। সো এটির সাথে নির্বাচনের তো কোনো বিরোধ নেই। এখন আপনি যদি মনে করেন সব সংস্কার শেষ করে নির্বাচন করবেন, আপনি কি আসলে তাহলে আগামী 20 বছরও তো কোনো নির্বাচন হবে না, বিকজ সংস্কার তো অনেক। দুই হচ্ছে বিচার শেষ করে নির্বাচন, এটাও অনেকে বলছেন। এখন বিচার বলতে আপনি কি বোঝান? বিচার বলতে কি আপনি বোঝান মামলা দায়ের, আপনি কি বোঝান চার্জশিট, আপনি কি বোঝান নিম্ন আদালত, উচ্চ আদালত, সর্বোচ্চ আদালত, কোনটা বোঝান? সর্বোচ্চ আদালত পর্যন্ত যদি আপনি বুঝিয়ে থাকেন তাহলে আগামী 50 বছরের নির্বাচন হবে না। কারণ আমি আইন অঙ্গনের একজন কর্মী হিসেবে জানি একটি মামলা কি পরিমাণ সময় লাগে। আমার নিজের মামলা, যে মামলা আমি নিজে বাদী, সেইটার একটা সাধারণ অর্ডার আজকে 16 মাস ধরে আমি বের করতে পারতেছি না ভাই। এই লোয়ার কোর্টে আজকে সকালে আমি গেছি। সো এত সোজা না, এত সোজা না। সুতরাং আপনি যদি মনে করেন সব শেষ করে নির্বাচন, এটা খুবই একটি মানে আমি বলবো যে খুবই বাস্তবতা বিবর্জিত একটি চিন্তা। সো এই চিন্তা থেকে তো সরে আসতে হবে, তাই না? এমন একটা কমন গ্রাউন্ডে দাঁড়াতে হবে যে গ্রাউন্ডে মোটা দাগে সকলেই কিছু কিছু ছাড় দিয়ে একমত হতে পারে। আর সংস্কারের কথা, আজকে আপনি সব সংস্কার করলেন, আমি তর্কের খাতিরে বলছি, পরে পার্লামেন্টে যিনি আসবেন, যেই আসুক, সেটা আমরা আসি, সাকিব ভাইরা আসুক কিংবা আমার বোন আসুক, যেই আসুক, তারা যদি সেটাকে র্যাটিফাই না করে পার্লামেন্টে, এই সংস্কারের তো কোনো অর্থ থাকবে না। তারা যদি সংসদে সেটাকে র্যাটিফাই না করে। উনি বলেছেন যে এই সরকার যদি নিরপেক্ষতা হারায় তাহলে তো আবার একটা নিরপেক্ষ সরকারের দরকার হবে। এটা একটা সাধারণ মানে কথা। এই সরকার নিরপেক্ষতা হারাবে এমনটা তো এই কেউ আশা সরকার করে না। নিরপেক্ষতা তার মানে হচ্ছে সরকার যাতে নিরপেক্ষতা না হারায় সেই কথাটা বলা হচ্ছে। এছাড়া এই যে সরকার আমাদের পাহাড়ি কি বলে চাকমা মারমা মান্দি ওরা ওদের উপরে হামলা হচ্ছে, হ্যাঁ, কারা লাঠি নিয়ে হামলা করছে, কোন রাজনৈতিক দলের কর্মীরা আছে, কারা সভারেন্টির নামে দেশের মানুষকে বিভক্ত করছে, এটা তো পরিষ্কার দেখা যাচ্ছে যে কোনো ব্যবস্থা নেওয়া ঠিক মতো যাচ্ছে না। তো নির্বাচনের জন্য আন্দোলন করত, নির্বাচনের জন্য আবার নতুন করে মাঠে রাজনীতিতে জড়িয়ে যেত, তাহলে কিন্তু এই সরকার 5.5 মাস রান করতে পারতো না। বিএনপি যথেষ্ট ধৈর্যের পরিচয় এখন পর্যন্ত দিয়েছে। মানে আমি একদম খালি চোখে একজন মানে যদি বার্ডস আই ভিউ থেকে আমি দেখি, আমার মনে হবে যথেষ্ট ধৈর্যের পরিচয়। বিকজ বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জামাতে ইসলাম, এরা কিন্তু প্রত্যেকেই ক্ষমতায় যাবার জন্যই রাজনীতি করে এবং ক্ষমতা কেন্দ্রিক রাজনীতি। এবং পৃথিবীর আসলে কোন দেশটা পলিটিক্যাল পার্টি হয় যারা ক্ষমতায় যেতে চায় না? সকল পলিটিক্যাল পার্টি তার নীতি আদর্শ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবার জন্য ক্ষমতা যেতে হয়, যেতে চায়। বিএনপি জানে যে আজকে নির্বাচন দিলে কালকে তারা শপথ নেবে, কিন্তু বিএনপি কিন্তু সেই চাপটা দিচ্ছে না। বিএনপি বারবার যৌক্তিক সময়ের কথা বলছে, কিন্তু আমরা যখন দেখতে পাচ্ছি এক এক দিন এক এক অ্যাডভাইজার এক এক রকম কথা বলছেন, এবং কেউ যদি বলছেন এই বছরের শেষ, তো আরেকজন বলছেন এটা তার ব্যক্তিগত মত, আরেকজন আবার বলছেন আমরা নির্বাচনী যাত্রা শুরু করেছি, আরেকজন বলছেন চিফ অ্যাডভাইজার বলছেন এন্ড অফ 2025 অর আর্লি 2026, কিন্তু আবার তার প্রেস সচিব বলছেন নো ইট ইজ মিড 2026। নির্বাচন কমিশন বলছে আমাদের ওয়েদার খেয়াল রাখতে হবে, এখন ওয়েদার খেয়াল রাখতে হয়ে সাল ঠিক রাখতে গেলে 2026 এর ডিসেম্বর হয়। সো এই জায়গাগুলোতে কনফিউশন রেখে সরকার যতই ঐক্য 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 বলে চিৎকার করুক, ঐক্য হবে না। সরকারকে আসলে তার নিয়ত, তার রোডম্যাপ ক্লিয়ার করতে হবে, নাম্বার 1। নাম্বার 2, আইন শৃঙ্খলা পরিস্থিতি সত্যি খারাপ। দেখুন, অভ্যুত্থানে যে যারা অংশ নিয়েছেন, একেবারে সাধারণ মানুষ অংশ নিয়েছে, যে মানুষদের আসলে কোনো রাজনৈতিক পরিচয় নাই, তারা একটু ভালোভাবে বাঁচবার আশায় নির্বাচন এই অভ্যুত্থানে অংশ নিয়েছে। এখনো কিন্তু আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক তো দূরেই থাক, যথেষ্ট উন্নত হয় নাই। গতকালকে গুলশানে 1.5 কোটি টাকা নিয়ে যাবার সময় একজনকে কোপানো হয়েছে, অর্ধ শতাধিক গার্মেন্টে ভাঙচুর হয়েছে, আগুন জ্বালানো হয়েছে, শ্রমিকরা পথে নেমেছে। আপনি দেখেছেন যে পাহাড়ে অশান্ত পাহাড়। সো এতগুলো জায়গায় আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু নাজুক।